ওকে স্যার। পাওয়ার পয়েন্টটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা যেখানে ছিলাম যে ইমিউনিটিকে আমরা ওয়েটিং এ আছে স্যার। হ্যাঁ স্যার অনেকে ওয়েটিং এ আছে স্যার, জয়েন করতে কেন, পারতেছে আমি না। তো ডিসেবল করে দিচ্ছি ওয়েটিং রুমটা, তারপরে ওয়েটিং এ আচ্ছা তারাও দেখি। না, কোথায় ওয়েটিং এ? সবাই তো আছে। আমার ওয়েটিং রুমটা ডিসেবল করা, সবাই তো এন্টার করতে পারবে, অসুবিধা হওয়ার কথা না। স্যার আমরা স্যার ওয়েটিং ডিসেবল করার সময় একজন জয়েন দিছিল, তো ও ওয়েটিং এর থেকে গেছিল, এখনো আবার কেটে জয়েন দিছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পয়েন্টে আসি। পাওয়ার পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগে বলছিলাম যে আমার ইমিউন সিস্টেম যেটা, এটা তিনটা ব্যারিয়ার দিয়ে তৈরি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ওকে, তো প্রথম দুইটা ব্যারিয়ার বা প্রথম দুইটা প্রোটেক্টিভ লেয়ার, এটা হচ্ছে ইননেট ইমিউনিটির অংশ। তাহলে গত ক্লাসে যেটা বলছিলাম যে ফার্স্ট ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে কি ইন স্কিন আর মিউকাস মেমব্রেন, বাইরে স্কিন এবং বডির ভিতরে যে মিউকাস মেমব্রেন আছে সেটাকে আমরা ব্যারিয়ার হিসাবে উল্লেখ করব। এটা বলি আমরা ফিজিক্যাল ব্যারিয়ার। আর পাশাপাশি কিছু কেমিক্যাল ব্যারিয়ার আছে যেগুলো আমি তোমাদেরকে আগে বলছি, হাইড্রোক্লোরিক অ্যামোনিয়াম, লাইসোজাইমিন, টিয়ার এটসেট্রা। ঠিক আছে, সো এই ব্যারিয়ারগুলো যখন একটা মাইক্রো অর্গানিজম অতিক্রম করবে তখন তারা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, সেকেন্ড ব্যারিয়ারে বাধা পাবে। এখন সেকেন্ড ব্যারিয়ার কার কার দ্বারা তৈরি? কিছু সেল আছে ইমিউন সিস্টেমের, ইননেট ইমিউনিটি সিস্টেমের কিছু সেল আছে, লাইক নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ইসোনোফিল, লিম্ফোসাইট ছাড়া সবগুলো। ওকে, কিছু কম্পোনেন্ট আছে, প্রোটিন কম্পোনেন্ট লাইক কমপ্লিমেন্ট সিস্টেম, কিছু ফিজিক্যাল কন্ডিশন আছে লাইক ফিভার। ওকে, তাহলে এইসব সেল এবং কিছু ফিজিক্যাল কন্ডিশন নিয়েই হচ্ছে গিয়ে আমার সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্সও যখন ফেল করে তখন অ্যাক্টিভেট হয় আমাদের থার্ড লাইন অফ ডিফেন্স, দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম বা অ্যাকুয়ার্ড ইমিউন সিস্টেম, যে ইমিউন সিস্টেমের সেল হচ্ছে গিয়ে লিম্ফোসাইট। ঠিক আছে, সো আজকের পড়ার মধ্যে আমরা সেলগুলোকে নিয়ে আলোচনা করব, ইননেট ইমিউনিটি সেল, অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেল। ঠিক আছে, সো অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেল আমি আগেই বলছি যে শুধুমাত্র লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, এবং ইননেট ইমিউনিটি সেল হচ্ছে কি বাকি সবগুলো, যেসব সেলের তোমরা নাম জানো। ওকে, এখন যেহেতু স্পেশাল কারণ তারা সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে পারে। ঠিক আছে, ওই জন্য আলটিমেটলি আমাদেরকে তাদের জন্ম, তাদের কার্যক্রম, তাদের মৃত্যু সব সম্পর্কে, তাদের লাইফ সাইকেল সম্পর্কে আমাদেরকে জানতে হয়। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ইননেট ইমিউনিটি সেল এবং অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেলগুলো নিয়ে পড়ব। ওকে, সো ডাব্লিউবিসি সেল তোমরা জানো, নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল। ওকে, এর মধ্যে হচ্ছে গিয়ে অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেল। সো আমরা যদি সেলগুলোর অরিজিন দেখি, আমাদের বডিতে বোন ম্যারো, কিছু কিছু বোন ম্যারো আছে যেখান থেকে আমাদের আলটিমেটলি সেলগুলো তৈরি হয়।
সো বোন ম্যারোতে প্লুরিপোটেন্ট স্টেম সেল থাকে, এবং এই প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে আরবিসি, প্লাটিলেট এবং ডাব্লিউবিসি গুলো তৈরি হয়। ওকে, সো তৈরি হওয়ার সময় তারা দুইটা লাইনেজ ফলো করে, একটা হচ্ছে মাইলয়েড আর একটা হচ্ছে লিম্ফয়েড। তো লিম্ফয়েড লাইনেজ থেকে লিম্ফোসাইট পাওয়া যায় প্লাস ন্যাচারাল কিলার সেল পাওয়া যায়, আর মাইলয়েড লাইনেজ থেকে বাকি সবগুলো পাওয়া যায়। ওকে, এখানে তোমরা দেখো লিম্ফোসাইটের পাশাপাশি একটা সেল পাওয়া যাচ্ছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল কি জিনিস আমরা জানি, ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করা যায়, একটা গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। ওকে, অ্যাগ্রানুলোসাইটের এক্সাম্পল হচ্ছে কি লিম্ফোসাইট এবং মনোসাইট। ঠিক আছে, সো ন্যাচারাল কিলার সেল হচ্ছে কি স্পেশাল টাইপ অফ লিম্ফোসাইট যাদের কাছে গ্র্যানিউল থাকে। দ্যাট মিনস যে লিম্ফোসাইটের কাছে গ্র্যানিউল থাকে তাকে বলা হয় ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, যদিও তারা লিম্ফয়েড লাইনেজের মাধ্যমে তৈরি হচ্ছে, তাহলে তাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির অংশ হওয়ার কথা ছিল, কিন্তু তারা অ্যাকচুয়ালি অ্যাকোয়ার্ড ইমিউনিটির অংশ না, তারা ইননেট ইমিউনিটির অংশ। ওকে, এখানে যেন কোনো কনফিউশন না থাকে, তারা লিম্ফোসাইটের সাথে ডেভেলপ হচ্ছে, কিন্তু তারা অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল না, তারা হচ্ছে ইননেট ইমিউনিটি সেল। ওকে, আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি, মনোসাইট। এই মনোসাইটটা ব্লাডে যখন থাকে তখন বলি মনোসাইট। ব্লাডে এরা বেশিক্ষণ থাকে না, তৈরি হওয়ার পরে ব্লাডে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা থাকে, তারপরে তারা টিস্যুগুলোতে প্রবেশ করে। টিস্যুতে প্রবেশ করার পরে তারা একটু বড়সড় হয়, দেখো সাইজে বড় হয়ে গেছে, তখন তাদেরকে আমরা ডাকি ম্যাক্রোফেজ। এর পাশাপাশি কিছু সেল ডেনড্রাইটিক সেলে রূপান্তরিত হয়। দ্যাট মিনস মনোসাইটের দুটো ভিন্ন রূপ আছে, ব্লাডে বলবো মনোসাইট, টিস্যুতে বলবো ম্যাক্রোফেজ, এবং তার পাশাপাশি ডেনড্রাইটিক সেল। দ্যাট মিনস সে দুইটা ভেরিয়েন্ট অফ সেল তৈরি করে টিস্যুতে যাওয়ার পরে, একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে কি ডেনড্রাইটিক সেল। এই ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের ইমিউন সিস্টেমে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, তারা অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে থাকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, মাস্ট সেল। ব্লাডে যেটা বেসোফিল, টিস্যুতে সেটাই মাস্ট সেল। বেসোফিল এবং মাস্ট সেল দে আর কাজিন। ব্লাডে বেসোফিল যে কাজ করে অনলি 0 থেকে 1% থাকে, তার কাজ হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করা, ওই কেমিক্যাল সাবস্টেন্স বডিতে কিছু চেঞ্জ আনে। ঠিক আছে, সেম জিনিসগুলাই মাস্ট সেল রিলিজ করে এবং বডিতে কিছু চেঞ্জ আনে। সো আমরা এখন সেলস অফ ইননেট ইমিউনিটি সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব, যেগুলো আমি আগেই করছিলাম তোমাদের সাথে। প্রথমে যে সেলের নাম আসবে সেটা হচ্ছে গিয়ে নিউট্রোফিল। নিউট্রোফিলকে অ্যাকিউট ইনফ্লামেশনের সেলও বলা হয়। তোমরা ইনফ্লামেশন সবাই পড়ছো, যে কোনো রকমের অর্গানিজম শরীরে যদি প্রবেশ করে প্রথমে যে সেলটা অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে গিয়ে নিউট্রোফিল। নিউট্রোফিলের একটা মাত্র কাজ, সেটা হচ্ছে গিয়ে ফ্যাগোসাইটোসিস। সে ফরেন বডি পেলে সেটাকে খেয়ে ফেলবে, এবং তার কাছে কিছু এনজাইম থাকে, ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে, ওই ডিস্ট্রাকটিভ এনজাইম রিলিজের মাধ্যমে তারা ফরেন বডিকে ডিস্ট্রয় করে। তার পাশাপাশি যদি ওই এনজাইমগুলো আমাদের টিস্যুতেও রিলিজ হয়, আমাদের টিস্যু ড্যামেজ, সেল ড্যামেজ হয়ে থাকে। ওকে, এবং এখানে আমাদের ইমিউনোলজির জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দে হ্যাভ রিসেপ্টর ফর ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্ড C3b। ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্ড C3b। ওকে, তোমাদেরকে আমি কমপ্লিমেন্ট পড়াইছি, সেটার পরিপ্রেক্ষিতে তোমরা জানো C3b কি জিনিস, আর অ্যান্টিবডিও তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা জানো ইমিউনোগ্লোবুলিন জি কি জিনিস। ঠিক আছে, সো ফ্যাগোসাইটোসিস, এই ফ্যাগোসাইটোসিসের কিছু প্রক্রিয়া আছে, স্টেপগুলো আসলে আমরা ইমিউনোলজিতে জিজ্ঞেস করি না, প্যাথোলজিতে বেশি জিজ্ঞেস করে, স্টেপগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, ওই ব্যাকটেরিয়ার সাথে এই আমার ফ্যাগোসাইটিক সেল নিউট্রোফিল কিভাবে বাইন্ড হবে, এটার জন্য কিছু রিসেপ্টর লাগে। ঠিক আছে, এই ইমিউনোগ্লোবুলিন জি আর C3b রিসেপ্টর, এই দুইটা রিসেপ্টরের মাধ্যমে সে কি করলো, ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করলো। বাইন্ড করার পরে এটাকে এনগালফ করলো। এনগালফ করার পরে ব্যাকটেরিয়াটা
একটা ভ্যাকুউলের মধ্যে চলে আসবে, একটা খালি স্থানের মধ্যে চলে আসবে, ওইটাকে বলা হয় ফ্যাগোজোম। ঠিক আছে, ওইটাকে বলা হয়, এই যে খালি স্থান, এটাকে বলা হয় ফ্যাগোজোম। তাহলে ব্যাকটেরিয়াটা ফ্যাগোজোমের মধ্যে চলে আসলো। আর নিউট্রোফিলের কাছে কিছু এনজাইম থাকে, একটা ভেসাইকেলের মধ্যে কিছু এনজাইম থাকে, হ্যাঁ, ওগুলোকে বলা হয় লাইসোজোমাল এনজাইম। তাহলে ফ্যাগোজোম এবং লাইসোজোম যখন একসাথে মিক্সড হয়ে যায়, তখন ওই লাইসোজোমাল এনজাইমগুলা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া ইজ কিল বাই লাইসোজোমাল এনজাইম। ঠিক আছে, সো এভাবেই তারা একটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে। তবে এই যে ডিস্ট্রাকশনের যে প্রক্রিয়াটুকু বললাম, সেটার থেকে আরো ভালো একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে অক্সিডেটিভ কিলিং। তারা অক্সিজেন মলিকিউলকে ইউজ করে ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। এটা কি তোমরা পড়ছো, প্যাথোলজিতে পড়াইছে তোমাদেরকে? আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে সে লাইসোজোমাল এনজাইমগুলো রিলিজের মাধ্যমে একটা ব্যাকটেরিয়াকে কিল করলো। এর পাশাপাশি অক্সিডেটিভ বাস্ট বলে একটা কথা আছে, যে অক্সিজেন মলিকিউল ইউজ করে সে মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করতে পারে। এটা কি তোমাদেরকে প্যাথোলজিতে পড়াইছে কিনা? সবাই চুপ কেন? নো স্যার। কেন অক্সিডেটিভ কিলিং এটা প্যাথোলজিতে পড়ায় না? এটা তো ইনফরমেশনে পড়ানোর কথা। আমরা এগুলা পরীক্ষায় জিজ্ঞেস করি না, ওই জন্য আমরা এত বেশি টাচ করি না। হ্যাঁ, যে নিউট্রোফিল কিভাবে কিল করবে, অক্সিডেটিভ বাস্ট, এগুলো আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি না। বেসিক্যালি প্যাথোলজির পোর্শন এটা, বিশেষ করে অ্যাকিউট ইনফ্লামেশনে বিশেষ করে এগুলো জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তাহলে তোমরা এটা মনে রাখো যে আসলে এই আমাদের নিউট্রোফিলটা দুইভাবে কিল করতে পারে। সে এনগালফ করার পরে ব্যাকটেরিয়াকে দুইভাবে কিল করতে পারে। একটা হচ্ছে লাইসোজোমাল এনজাইম রিলিজের মাধ্যমে, অক্সিডেশন বা অক্সিডেটিভ বাস্টের মাধ্যমে। ঠিক আছে, সো অক্সিডেটিভ বাস্টের প্রক্রিয়াটা এখন আর পড়াবো না, দরকার হলে আমি তোমাদেরকে নোট দিয়ে দেবো। সো এখানে যেটা হয়, নিউট্রোফিলগুলা 5 থেকে 20টা, বইতে লেখা আছে 5 থেকে 20টা মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া এনগালফ করার পরে সে এগুলোকে মারতে মারতে নিজে মরে যায়। 5 থেকে 20টাকে সে সর্বোচ্চ কিল করতে পারে, এরপরে সে নিজে মারা যায়। ঠিক আছে, সো এই মরে যাওয়ার পরে ডেড নিউট্রোফিলের একটা নামকরণ করা হয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে পাস সেল। নিউট্রোফিল যদি মারা যায় সেটাকে আমরা বলবো পাস সেল। ঠিক আছে, সো পাস সেলে নিউট্রোফিল ছাড়া আরো কিছু কম্পোনেন্ট থাকে, টিস্যু ডেব্রিস থাকে, সো এইগুলোকে সবকিছু নিয়ে বলা হয় পাস, নিউট্রোফিলকে বলা হয় পাস সেল। ওকে, সো নিউট্রোফিলের কাজ হচ্ছে কি, ফেগোসাইটোসিস করা। একটা অর্গানিজম প্রবেশ করা মাত্রই, এটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, যাই হোক না কেন, প্রথম যে সেলটা অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে কি নিউট্রোফিল। তার একমাত্র কাজ হচ্ছে কি ফেগোসাইটোসিস, এবং ফেগোসাইটোসিস করার পরে সে 5 থেকে 20টা নিজে মারা যায়, তার নাম হয় পাস সেল। ওকে, এরপরে আসো পরবর্তী ফেগোসাইটিক সেল, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যদিও ইননেট ইমিউনিটি সেল, কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে তার অনেক গুরুত্বপূর্ণ। ওকে, ওই জন্য তাদেরকে বলা হয় ব্রিজ বিটুইন ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, সো ম্যাক্রোফেজ আমি তোমাদেরকে আগেই বলছি, যেটা ব্লাডে মনোসাইট, টিস্যুতে গিয়ে সেটা একটু বড়সড় হয় এবং টিস্যুতে সে থাকে, তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। ঠিক আছে, ডিসপার্স থ্রু আউট দ্য বডি, দ্যাট মিনস আমাদের সকল অর্গানে, স্কিনের নিচে একটু ডিপার লেয়ারগুলোতে তুমি ম্যাক্রোফেজকে পাবা। হ্যাঁ, তারা কিছু অর্গানে থাকে এবং যে লিমফেটিক সার্কুলেশনে তারা মুভমেন্ট করতে পারে। সো সাম আর ফিক্স, সাম আর মোটাইল। সো তাদের ফাংশনগুলো কি কি? তাদের ফাংশন হচ্ছে 1 নম্বর ফেগোসাইট, 2 নম্বর অ্যান্টিজেন্টেশন, 3 নম্বর হচ্ছে সাইটোকাইন। ওকে, যেটা আসে, হোয়াট ইজ সাইটোকাইন? সাইটোকাইন আমরা বলবো এটা এক ধরনের প্রোটিন। ঠিক আছে, যেটা এক সেল থেকে রিলিজ হয় এবং অন্য সেলকে কাজ করতে বাধ্য করে। সাইটোকাইন হচ্ছে গিয়ে সেলগুলোর মুখের ভাষা।
ল্যাঙ্গুয়েজ, এটা বইতে লেখা আছে, দিস আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ সেল। একটা সেল সাইটোকাইন রিলিজ করলো, ওই সাইটোকাইনটা গিয়ে অন্য সেলের কাছে গেল এবং অন্য সেলটা ওই সাইটোকাইন যেটা বলে সে অনুযায়ী কাজ করলো। ওই জন্য সাইটোকাইনকে বলা হয় সেলগুলোর মুখের ভাষা। আর সাইটোকাইনগুলো হচ্ছে কি স্পেশাল টাইপ অফ কিছু প্রোটিন। ওকে, সো আমরা যদি ফ্যাগোসাইটিক সেল হিসেবে চিন্তা করি, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস ছাড়াও আরো দুইটা ইম্পর্টেন্ট কাজ করে থাকে। ওকে, সো এই ম্যাক্রোফেজগুলো তোমরা দেখো ডিস্ট্রিবিউশন, এই যে বললো ডিসপার্স থ্রু আউট দ্য বডি, একদম ব্রেন থেকে শুরু করে প্লাসেন্টা পর্যন্ত। ব্রেনে যেটা ম্যাক্রোফেজ থাকে তাকে বলি ম্যাক্রোগ্লিয়া, লাংসে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যালভিউলার, লিভারে থাকে কাফার সেল, স্প্লিনে থাকলে স্প্লেনিক ম্যাক্রোফেজ, কিডনিতে মেসেঞ্জিয়াল, গাটে ইন্টেস্টিনাল ম্যাক্রোফেজ, বনে কানেকটিভ টিস্যুতে, প্লাসেন্টার মধ্যে হাউবাওয়ার সেল। ঠিক আছে, তাহলে আমাদের বলতে গেলে সবগুলো অর্গানের মধ্যে কিন্তু ম্যাক্রোফেজ থাকে বিভিন্ন নামে। কাজ কিন্তু এই তিনটাই, কিন্তু তারা বিভিন্ন অর্গানে বিভিন্ন নামে থাকে। ওকে, সো একটা মাইক্রো অর্গানিজমকে সে ফ্যাগোসাইটোসিস করতে পারে লাইক নিউট্রোফিল। ফ্যাগোসাইটোসিস করার পরে সে তাকে টুকরা টুকরা করতে পারে এবং এই টুকরাটা সে প্রেজেন্ট করে, এটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টেশন। কার কাছে প্রেজেন্ট করে? টি সেলের কাছে। কোন টি সেল? হেল্পার টি সেল। ঠিক আছে, সো ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন অ্যান্ড সাইটোকাইন প্রোডাকশন, এই তিনটা কাজ হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজের ইম্পর্টেন্ট প্রপার্টিস। ঠিক আছে, এবারে আসো ন্যাচারাল কিলার সেল, এটা শর্ট নোট হিসেবে আসছে। ঠিক আছে, ন্যাচারাল কিলার সেল কি জিনিস? এটাও কিন্তু ইননেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে একটা সংযোগ, একটা ব্রিজ। ওকে, আমি তোমাদেরকে আগেই বলছি যে যেই লিম্ফোসাইটের কাছে গ্র্যানিউল থাকে তাকেই বলা হয় ন্যাচারাল কিলার সেল। সো এই ন্যাচারাল কিলার সেল লাইক কি বলবো, পুলিশ যেমন পেট্রোলিং করে, গাড়ি নিয়ে নিয়ে, ন্যাচারাল কিলার সেলও এরকম, যে সেও পেট্রোলিং করবে, কোনো জায়গায় কোনো সমস্যা দেখা গেলে সে চেষ্টা করবে নিজে থেকে এটা শুধরাবার। ঠিক আছে, সো এটা কোনো তার স্পেসিফিক কোনো কাজকর্ম এরকম নাই। সে যেটা করে, যে কোনো সেল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা কোনো সেল যদি ক্যান্সার সেলে রূপান্তরিত হয়ে যায়, হ্যাঁ, তাহলে সে ওই সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, কিন্তু ডিস্ট্রয় করার জন্য তার অন্যান্য কোনো সেলের হেল্প নিতে হয় না, অন্যান্য কোনো সেলের কোঅর্ডিনেশনের তার প্রয়োজন হয় না। ঠিক আছে, so they kill virus infected cell and the killing is non-specific. আচ্ছা, এরপরে আসো ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল হচ্ছে কি একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিন রকম, ম্যাক্রোফেজ, বি সেল এবং ডেনড্রাইটিক সেল। সো এই ডেনড্রাইটিক সেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আগে বলছি যে মনোসাইট যখন টিস্যুতে যায় তখন সে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয় এবং ডেনড্রাইটিক সেলে রূপান্তরিত হয়। ঠিক আছে, সো এই ডেনড্রাইটিক সেলের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ সেল যেটা স্কিনের মধ্যে থাকে সেটা ল্যাঙ্গারহ্যান্স সেল নামে অভিহিত করা হয়। দ্যাট মিনস ডেনড্রাইটিক সেলটা যখন স্কিনের নিচে থাকে তখন সেটাকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স সেল। ঠিক আছে, রিসেন্টলি আমরা করোনা ভ্যাকসিন নিলাম। হ্যাঁ, ভ্যাকসিন কি? ভ্যাকসিন হচ্ছে গিয়ে একটা জীবাণু, সেটাকে হয়তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, মানে কিলে, অথবা রোগ করার ক্ষমতাটাকে হয়েছে অ্যাটেনুয়েটেড করা হয়েছে। ঠিক আছে, সো এই যে আমাদের ডেনড্রাইটিক সেল আছে, যখন আমাদের ভ্যাকসিনটুকু দেওয়া হলো ইন্ট্রামাসকুলার, তখন ওই জায়গার মধ্যে ডেনড্রাইটিক সেল কিন্তু ওই অ্যান্টিজেনটাকে ক্যাপচার করছে, ক্যাপচার করে সে কিন্তু প্রেজেন্ট করছে হেল্পার টি সেলের কাছে। হেল্পার টি সেল কি করলো, ওইটার পরিপ্রেক্ষিতে আলটিমেটলি শরীরে অ্যান্টিবডি তৈরি করলো। আর এই অ্যান্টিবডিটা কি করলো, যে অর্গানিজমটা ভ্যাকসিন হিসাবে ইউজ করা হয়েছিল সেই অর্গানিজমের বিপক্ষে সে তার কার্যকারিতা প্রমাণ করার চেষ্টা করলো। এই তো, এটা হচ্ছে কি আমার ইমিউন রেসপন্স। সো ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এবং বি লিম্ফোসাইট, এই তিনটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল।
তার মধ্যে ম্যাক্রোফেজকে বলা হয় সবথেকে ভালো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, কিন্তু রিসেন্টলি বইগুলোতে দেখা যাচ্ছে যে ডেনড্রাইটিক সেলকেও খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে। হ্যাঁ, ডেনড্রাইটিক সেল কিন্তু ওইরকম ভাবে ফ্যাগোসাইটোসিস করে না, সে এন্ডোসাইটোসিস করে এবং অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। সো ম্যাক্রোফেজ অনেকগুলো কাজ করে, কিন্তু ডেনড্রাইটিক সেলের কাজ দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এই জন্য রিসেন্ট বইগুলোতে ডেনড্রাইটিক সেলকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো আমাদের একটা পয়েন্টই মনে রাখতে হবে, ডেনড্রাইটিক সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এবং স্কিনের নিচে যে ডেনড্রাইটিক সেল থাকে তার নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল। ঠিক আছে, আর ডেনড্রাইটিক সেল নাম কেন রাখা হলো? দে রিজেম্বলস ডেনড্রাইট অফ দ্য নার্ভ সেলস, এই কারণে। ঠিক আছে, তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখলেই হবে। এরপরে আসো ইউসোনোফিল। ইউসোনোফিল এটা তাদের একটা গ্র্যানুলোসাইট, গ্র্যানুলসের মধ্যে অনেক রকম ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে। আর ইউসোনোফিল কিন্তু বড় বড় অর্গানিজম লাইক হেলমিনস, কৃমি, পেটের মধ্যে যে কৃমিগুলো থাকে ওগুলো ডিস্ট্রাকশনে কাজ করে ইউসোনোফিল। ঠিক আছে, সো দেখো এটা একটা হেলমিন বা কৃমি, এই কৃমিটার কাছেও কিছু রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরের সাথে আমাদের অ্যান্টিবডি গুলো বাইন্ড করে, অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন ই বাইন্ড করে, এবং ইমিউনোগ্লোবুলিন ই এর সাথে ইউসোনোফিল বাইন্ড করে। ঠিক আছে, এবং ইউসোনোফিল ডিগ্রেডেটিভ এনজাইমগুলো রিলিজ করে এই বড় হেলমিনটাকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, তাহলে বিভিন্ন ডিজিজে আমরা ইউসাউন্টু প্রাপ্তি পাই। ওকে, তাহলে যেখানে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে ইউসোনোফিল কাকে ডিস্ট্রয় করে? হেলমিনকে ডিস্ট্রয় করে, বিভিন্ন রকম প্যারাসাইটকে ডিস্ট্রয় করে। তোমাদেরকে যখন প্যারাসাইটোলজি পড়াবো তখন ইউসোনোফিলের আরো অনেক অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাবে। এবার আসো বেসোফিল এবং মাস্ট সেল। ব্লাডে যেটা বেসোফিল, টিস্যুর মধ্যে সেটাই মাস্ট সেল, এবং তারা কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে লাইক হিস্টামিন, লিউকোট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এন্ড দে প্রমোট ইনফ্লামেশন। ঠিক আছে, সো এই বেসোফিল এবং মাস্ট সেলের ভ্যাসোডাইলেটেশন, ক্যাপিলারি পারমিয়াবিলিটি এবং মিউকাস প্রোডাকশন, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। এগুলোর মাধ্যমে কিন্তু ইমিউন সিস্টেমটা প্রথমে অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, যেমন ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়াই দিলেই কিন্তু আলটিমেটলি আমার নিউট্রোফিল যে জায়গার মধ্যে অর্গানিজম প্রবেশ করছে সেখানে গিয়ে পৌঁছাতে পারবে, নচেত সে ওভাবে বেরোতে পারবে না। ব্লাড ভেসেল থেকে ক্যাপিলারি পারমিয়াবিলিটি যদি না বাড়ে, আমাদের এই যে নিউট্রোফিল বা অন্যান্য সেলগুলা ইজিলি সেখানে পৌঁছাতে পারবে না। আর ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ার কারণে আমাদের কমপ্লিমেন্ট প্রোটিনগুলোও কিন্তু ওই সাইটে রিচ করে যে সাইটের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, তাহলে একটা আরেকটার সাথে সম্পর্কিত। ঠিক আছে, সো এই জন্যই বলা হচ্ছে দিস আর দ্য সেলস অফ ইননেট ইমিউনিটি। এবং এই যে ফাংশনগুলো দেখতেছো, এই ফাংশনগুলো কিন্তু পরবর্তী ডেসক্রিপশনে আরো আসবে, আমি জাস্ট বেসিক পয়েন্টটুকু বললাম। আমরা যখন পরে আরো হাইপার সেন্সিটিভিটি পড়াবো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। তাহলে আমাদের ইননেট ইমিউনিটি সেল সম্পর্কে আমরা জানলাম যে নিউট্রোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল, মনোসাইট। ঠিক আছে, নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। ম্যাক্রোফেজের কাজ কি? ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সাইটোকাইন প্রোডাকশন। ইউসোনোফিলের কাজ কি? ইউসোনোফিল হেলমিনকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, বিভিন্ন প্যারাসাইটিক ডিজিজে আমরা ইউসোনোফিল কাউন্টটুকু বাড়তে পাই। আর বেসোফিলকে আমরা বেশি গুরুত্ব দিই না, তার থেকে বেশি গুরুত্ব দিই মাস্ট সেলকে। মাস্ট সেল হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ইত্যাদি রিলিজ করে এবং ইনফ্লামেশনকে প্রমোট করে। ঠিক আছে, যার কারণে আমাদের ওই জায়গাটার মধ্যে ইনফ্লামেটরি সেলগুলো অ্যাকুমুলেট হতে পারে, কিছু প্রোটিন অ্যাকুমুলেটেড হতে পারে, এবং আলটিমেটলি এমন একটা কন্ডিশন ক্রিয়েট যেখানে মাইক্রো অর্গানিজমটুকু ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, এবার আসো আমাদের সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি।
সেল হচ্ছে কি এবং যারা কিনা হিসাবে কাজ করে এবং বি লিম্ফোসাইট, একটা হচ্ছে সেল মিডিয়েটেড আর একটা হচ্ছে কি অ্যান্টিবডি। আমার টি লিম্ফোসাইট কিলিং মেকানিজম হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর বি লিম্ফোসাইটটা হচ্ছে গিয়ে অ্যান্টিবডি মিডিয়েটেড। ঠিক আছে, টি লিম্ফোসাইট ডাইরেক্টলি গিয়ে কিল করে। টি লিম্ফোসাইট একটা মাইক্রো অর্গানিজমের কাছাকাছি যাবে এবং কিল করবে, সেখানে বি লিম্ফোসাইট কিন্তু মাইক্রো অর্গানিজমের কাছাকাছি যাবে না, সে একটা সেফ দূরত্বে থাকবে, সে অ্যান্টিবডিটুকু প্রোডাকশন করবে আর এই অ্যান্টিবডিটা মাইক্রো অর্গানিজমের সাথে অ্যাটাচ হবে। ঠিক আছে, আর অ্যান্টিবডি অ্যাটাচ হওয়ার পরে তার সাথে আমাদের এই যে সেলস অফ ইনফ্লামেশন সেগুলো অ্যাটাচ হবে এবং ওই সেলগুলাই আলটিমেটলি কি করবে, মাইক্রো অর্গানিজমটাকে ডেস্ট্রয় করবে। সাইটোটক্সিক টি সেল এবং ডিফারেন্স কি? সাইটোটক্সিক টি সেল একটা ভাইরাস ইনফেক্টেড সেল বা ক্যান্সার সেল, তার কাছাকাছি গিয়ে তাকে ডেস্ট্রয় করবে, কিন্তু বি সেলটা একটা নিরাপদ দূরত্বে থাকবে, তার কাজ কি অ্যান্টিবডিটুকু প্রোডাকশন করা, আর অ্যান্টিবডিটুকু কাজ কি করে দেবে, মাইক্রো অর্গানিজমের সাথে বাইন্ড করবে এবং অ্যান্টিবডির সাথে বিভিন্ন সেল বাইন্ড। ঠিক আছে, সো প্রথমে আমরা আসো টি সেল করি। Plays central role in mediated immunity. The characteristic of this, they produce in bone marrow and matured in thymus. They produce in bone marrow এবং matured in thymus. এই তিনটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। Cell mediated immunity, they have T cell receptor, they produce in bone marrow and matured in thymus. সো টি সেলকে আমরা চার ভাগে ভাগ করি: হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল, রেগুলেটরি টি সেল। ওকে, সো আজকে আর বেশি সময় নাই, 8 মিনিট সময় আছে। পরবর্তী ক্লাসে আমরা টি সেল ম্যাচুরেশনটা করব। ঠিক আছে, এই যে আমরা বললাম যে প্রডিউস ইন বোন ম্যারো, ম্যাচিউর ইন থাইমাস, তাহলে বোন ম্যারোতে তৈরি হওয়ার পরে সে থাইমাসে যায় পড়ালেখা শেখার জন্য, ওইটাকে বলা হয় থাইমিক এডুকেশন। তাহলে সে কি পড়ালেখা শিখলো, কে পাশ করলো, কে ফেল করলো, যারা পাশ করলো তাদের অবস্থান কোথায়, তারা কোথায় কোথায় গিয়ে অবস্থান নিল, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে পার্সেন্টেজটুকু আমি নিয়ে নিচ্ছি, পরবর্তী ক্লাসে টি সেল ম্যাচুরেশন নিয়ে আমরা